হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? তো কয়েকদিন যাবত অনেক বৃষ্টি হইতেছে, বাইকের অবস্থা ময়লা দিয়ে খুবই খারাপ। আর তেলের দামও বাইরে গেছে। শেষ ভিডিও আমি ছাড়ছিলাম তেলের দাম যখন কম আছিল, এখন তো তেলের দাম 20 টাকা করে বাইরে গেছে। বাংলাদেশের হাইস্ট, সবচেয়ে বেশি তেলের দাম বাড়ছে এইবার। আর আগে যখন বাড়াইছিল শেখ হাসিনা তখন 133 বা 34 টাকা হয়েছিল। এরপরে কমছিল তেলের দাম, কিন্তু 134 টাকা বা 33 টাকার পার হয় নাই। আর এইবার 140 টাকা হয়ে গেছে। কিন্তু তেলের লাইন অনেকটাই কমছে। আমি প্রাইস বাড়ার পরে একবার তেল ভরছিলাম, ট্যাঙ্কি ফুল করছিলাম প্রাইস বাড়ার পরে। তো অনেক পাম্পে ট্যাঙ্কি কিন্তু ফুল কইরাও দিতেছে। তো যেখানে ফুল করে দিছে ওখান থেকে আমি তেল ট্যাঙ্কি ফুল করছিলাম। তো অল্প টাইমেই হয়ে গেছিল। অল্প টাইম বলতে আপনার 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে হয়ে গেছিল তেল ভরা। আর এর থেকেও মজার বিষয় হচ্ছে, যারা গাড়ি নিয়ে পাম্পে বসে থাকে বা বাইক নিয়ে বসে থাকে তারা কি খুশি কি খুশি সবাই, যে বলে এখন আমরা অনেক খুশি, খুব অল্প টাইম হয়ে যায়। একটা টাকাও বেশি দিতেছে, 20 টাকা করে বাড়ায় দিতেছে তেল। আবার তাদের 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টায় হয়ে যাইতেছে। খবরে দেখাইতেছে নিউজ চ্যানেলগুলোতে যে তারা কি খুশি, 8 ঘন্টার জায়গায় 4 ঘন্টায় তেল তাদের, তাও আবারও লিমিট ছাড়া নিতে পারতেছে। অনেক পাম্পে লিমিটে দিতেছে, কিন্তু তারা এটা ভাবে না যে 1.5 থেকে 2 মাস আগেও তারা যত টাকার ইচ্ছা অত টাকার তেল ভরতে পারতো। আর পাম্পে লাইন তো দূরের কথা, 2-3টা গাড়ি বা বাইকও থাকতো না। আসলে সব পাম্পে তেল দিচ্ছে না। তেল না দেওয়ার কারণে আপনার বাইকের লাইনগুলো এত বেশি। সব পাম্পে যদি তেলগুলা অ্যাভেলেবেল হয়ে যাইতো তখন কিন্তু আর লাইন থাকলো না। হইলে এই যে যেমন এই একটা পাম্প আছে, এটা হয়তো বা এখনও বন্ধ। যদি খোলা থাকে আমি এখন তেল ভরে নিবো আবার, কারণ তেল আমার অনেকটাই কমে গেছে। ডিজেল দেয় মোটামুটি আকারে। এই যে পাম্প বন্ধ, এটা তো তেল দিচ্ছে না আপাতত, তেল নাই। দেখি তো কি বলে ওনারা, তেল আছে কিনা। ভাই তেল আছে? তেল আছে। কালকে সকালে কয়টায় আমু? 6টা। লাইন কি আগের মতো বেশি হয়? আর ডিজেল কি অ্যাভেলেবেল হয়েছে ভাই? আমার বেকুল লেগে 400 লিটার ডিজেল লাগবো। স্লিপ কইরা অ্যাভেলেবেল হয় নাই? 1 মাসের মধ্যে পামু? 1 মাস? আরে পরে নিয়ে 100 করে জমাইলে নিয়ে তো রাখতে হবে, পরে তো কইবো যে আমি মজুত করি। বুঝেন নাই? ডিজেল কি ভাই ড্রামে দেন ভাই? ডিজেল কি ড্রামে দেয়? 100 কইরা দিবেন? 100 লিটার কইরা 50 কইরা দিবেন? তো ডিজেলের কথা জিজ্ঞাসা করলাম। অকটেন তো বোতলেও দেয় না। আজানটা শেষ হোক। তো ডিজেলের কথা বলতেছিলাম, একটা প্রজেক্টের কাজ আছে আমার, খুব ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি হয়তো বা শুরু হবে। তো প্রজেক্টের কাজের জন্য আমার একদম কম হইলো 500 লিটার ডিজেল লাগবো। তো এই কাজটা আরও 2 মাস আগেই শুরু হওয়ার কথা ছিল, কিন্তু যখন আমার কাজ শুরু হইব ওই টাইমেই দেখি হুট কইরা তেলের এই আহারি অবস্থা, মাহামারি অবস্থা তেল লইয়া। তো ওই প্রজেক্টের কথা পরেই বলবো, ওইটা আগে আল্লাহ শুরু করাক। শুরু হয় কি না ওইটা একমাত্র আল্লাহ জানে, ওইটা তো পরের বিষয়। কিন্তু এখন বিষয় হচ্ছে তেল, এটা আসলে একটা পুরাটা একটা সিন্ডিকেট ছিল। এটা পুরাই একটা সিন্ডিকেট ছিল প্রাইস বাড়ানোর। তেলের ক্রাইসিস তো ছিল, অনেক ক্রাইসিস ছিল, কিন্তু আপনারা যদি দেখেন ওয়ার্ল্ড ওয়াইড তেলের প্রাইস বাড়তেছে কমতেছে। আঙ্গ দেশে তখন বাড়ায় নাই, ঠিক আছে, কিন্তু অন্য দেশে আঙ্গ দেশের মধ্যে ভাই তফাৎ আছে। অন্য দেশে একটা জিনিস বাড়লে ওইটা নগদ নগদ কইমাও যায়, আবার বাড়ে। কিন্তু বাংলাদেশে একটা জিনিসের দাম বাড়লে ওইটা নগদ নগদ ওইটা কয়েক বছর আর কমে না, বা কোনো দিনও কমে না। 89 টাকা তেলের লিটার আসছিল, 89 তো পরের বিষয়। 100 টাকাও আর আসে নাই, 110 টাকাও আসে নাই। লাস্ট 120 টাকা ইউনুস মিয়া কইরা দিয়ে গেছিল, কিন্তু এখন 120-এর 140 গেছে। আমার মনে হয় না 140-এর থেকে এটা আর 130-এও কোনো দিন আসবে, হয়তো 135-এ আসতে পারে তেলের একদম ক্রাইসিস ঠিক হয়ে গেলে। কিন্তু এই
বাহানা দিয়ে তো 15 টাকা তেলের দাম বাইরে গেছে। এটা কিন্তু অনেক অনেক টাকা, এটা কিন্তু কম টাকা না। 15 টাকা করে পার লিটারে যদি যায়, এখন তো 20 টাকা করে দিতেছি আমরা। আর এই বাইকের মিটারে কিন্তু সমস্যা, মিটার খালি এমন 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 করে লাফালাফি করে মিটার, খুবই সমস্যা মিটারের মধ্যে। তো ডিজেল দিচ্ছে, ডিজেল আমরা নিব, ডিজেল নিয়ে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আমরা কাজ শুরু করে দিব। ডিজেল এই যে এই পাম্প যে একটা পার করলাম, এটা তো দেখলাম 2 ড্রাম বইরা, স্টিলের 2টা ড্রাম বইরা ডিজেল দিতেছে। আপনারা যারা আমার ভিডিও দেখেন বা যারা নতুন আছেন, অনেকেরই হয়তো বা গেম খেলার শখ আছে। আমার কিন্তু গেম খেলার অনেক নেশা, অনেক শখ। তো আমার সবচেয়ে পছন্দের যেটা গেম সেটা হচ্ছে ফরজা হোরাইজন সিরিজ। ফরজা মাইক্রোসফটের একটা গেম, আপনারা যারা দেখেন নাই তারা আপনারা ইউটিউবে দেখতে পারেন। এটা ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট গাড়ি, একদম গাড়ির একটা রিয়েলিস্টিক গেম এটা। আপনারা এটার মধ্যে গাড়ির সিমুলেটর লাগাইয়ে আপনারা একদম অরিজিনাল গাড়ির ফিল নিয়ে এই গেমটা খেলতে পারবেন। আর প্রত্যেকটা গাড়ি অফিসিয়ালি লাইসেন্স দেওয়া, ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট গ্রাফিক্স এই গেমের মধ্যে দেওয়া। আর এটার একটা নতুন ভার্সন আসতেছে, ফরজা হোরাইজন 6। এটা আপনার এই মে মাসের 18 তারিখে লঞ্চ, আর কয়েকদিন আছে। কিন্তু আমার এই বিষয়ে মন অনেক খারাপ, কারণ হচ্ছে আমি ফরজা হোরাইজন 6টা খেলতে পারবো না। তো গেমের কেন খেলতে পারবো না সেটা বলি। আমি ফরজা সিরিজ খেলতেছি হচ্ছে ফরজা হোরাইজন 3 থেকে ফরজা হোরাইজন 5 পর্যন্ত আমি খেলছি। আর ফরজা হোরাইজন 5 বর্তমান সময় সবচেয়ে বেস্ট একটা গেম, সবচেয়ে বেস্ট গ্রাফিক্সের একটা গেম। আর ওইটা আমি রানিং খেলতেছি 3, 4 and 5। তো 3-র আগে 2 যেটা ছিল ওইটা অনেক আগের গেম, ওইটা আমি খেলি নাই। ওইটা আমি যখন আমি একদম ছোট তখনকার গেম। 4-5 বছর পর পর একটা গেম বের হয়, তো ওই হিসাব করতেই পারেন 3টা গেমে প্রায় 15 বছর চলে গেছে, এখন 6 আসতেছে। তো ফরজা 3 থেকে 5 পর্যন্ত আমি মাইক্রোসফটের যে কনসোল আছে, কনসোল হচ্ছে PS5 এর নাম অবশ্যই শুনছেন, সেরকম মাইক্রোসফটের কনসোল আছে এক্সবক্স। তো যেহেতু এটা মাইক্রোসফটের একটা গেম, তো এক্সবক্সে চলে। কিন্তু এখন এই গেমটা PS4 PS5-এও চলে, PS4-এ না PS5-এ চলে। ফরজা হোরাইজন 5 and 6 PS5-এও রিলিজ হবে, লঞ্চ হবে। আর পিসিতে তো সব গেম চলেই। তো আমার এক্সবক্স এক্স যেটা, সেটাতে আসলে এই গেমটা চলবে না, সেটা লেটেস্ট ভার্সনের এক্সবক্স লাগবে। আর লেটেস্ট ভার্সনের এক্সবক্সের প্রাইস আমি ফোন দিলাম দোকানে, তারা মাত্র 1,10,000 টাকা চাচ্ছে। 1,10,000 টাকা একটা কনসোলের দাম, ভাবা যায়? আর গেমের দাম হচ্ছে $120। তো ওই গেম তো এখন আপাতত খেলা হচ্ছে না। আর আমার পিসিতেও আমি তো আপনার ফরজা হোরাইজন 5 খেলছি, গ্রাফিক্স কার্ড ছাড়াই আমার চলে। আমার পিসিতে আবার গ্রাফিক্স কার্ড নাই, কিন্তু এখন আমি ফরজা হোরাইজন 6 যদি খেলতে চাই আমার গ্রাফিক্স কার্ড লাগাইতে হইব। আর পিসিতে গ্রাফিক্স কার্ড লাগাইলেও আমার মিনিমাম সব মিলে 50, 60, 65 হাজার টাকার মতো খরচা আছে, কারণ অনেক কিছু চেঞ্জ করতে হবে। মাদারবোর্ড, প্রসেসর, র্যাম এগুলো চেঞ্জ লাগবে না, শুধু গ্রাফিক্স কার্ড লাগাইতে হবে। এরপরে পাওয়ার সাপ্লাই চেঞ্জ করতে হবে, এসএসডি লাগাইতে হইব। এগুলো সব কিছু মিলাইয়া, কুলার আপনার প্রসেসর কুলার চেঞ্জ করতে হবে, এগুলো সব কিছু মিলাইয়া 65-70 হাজার টাকা খরচ এসে পড়বো, বিশাল একটা খরচ। কিন্তু আমি অবশ্যই ইনশাল্লাহ এটা তাড়াতাড়ি লাগায়া গেম খেলবো এটা। আর এর থেকে বড় কথা হচ্ছে আপনার নতুন একটা ড্রোন লঞ্চ হয়েছে, DJI লিটো। তো ড্রোন তো আপনারা যারা আমার ভিডিও দেখেন আপনারা জানেন আমি অনেক বছর অনেক টাইম ধরে ড্রোন কেনার ট্রাই করতেছি, কিন্তু টাকার অভাবে আসলে কিনতে পারতাছি না। আবার এর মাঝে আমি অ্যাকশন ক্যামেরা চেঞ্জ করলাম, আমার কাছে অ্যাকশন ক্যামেরা 3 ছিল, এখন আমি অ্যাকশন ক্যামেরা 4 দিয়ে ভিডিও করতেছি। তো আপনারা বলতেই পারেন যে আমি এখন 6 চলতেছে রানিং, আমি কেন 4 নিলাম, 5 হইলেও নিতে পারতাম। আসলে 4 আর 5-এর সেন্সর সাইজ সেম, খুব বেশি চেঞ্জ না। এটা আপনারা সামনাসামনি দেখলে, খুব ভালোভাবে দেখলে হয়তো বা একটু খুব সামান্য পরিমাণ চেঞ্জ নজরে আসতে পারে, এই নজর আসলে কোনো বিষয় না। আর 3 আর 4-এর মধ্যেও চেঞ্জ নাই। আমি আসলে 3টা বিক্রি করে অনেক বড় ভুল করছি। 4 কেনার পরে, 4 ইউজ করার পরে বুঝতেছি যে আসলে 3ও অনেক ভালো ছিল 4-এর তুলনায়। 3 আর 4-এর মধ্যেও চেঞ্জ নাই, খুবই সামান্য, খুবই মাইনরিক চেঞ্জ, বোঝাই যায় না যে আসলে চেঞ্জ আছে। কিন্তু একটা জিনিস হচ্ছে 3-তে আপনার DJI-এর যে মাইক আছে, ওয়্যারলেস মাইক, ওইটা ডাইরেক্ট কানেক্ট হয় না। কিন্তু 4-এ কি ধুলা, একদম ধুলা দিয়ে সব তুফান উড়াই যেতেছে। কিন্তু 4-এ ডাইরেক্ট ওয়্যারলেস মাইকটা কানেক্ট হয়, এটা হচ্ছে একটা বেনিফিট।
তো আমি এই কারণে ওইটা নিছি, কারণ আমি যে একটা আমার কেবলের টাইপ সি মাইকটা ইউজ করতেছি, বৃষ্টি হইলে তো এটা ওয়াটারপ্রুফ থাকবে না, কারণ এটার যে সাইডটা ওইটা খোলা থাকে। আর আর কেবলের তো অত ভালো ভয়েস কোয়ালিটি আসে না, কিন্তু জিজিআর যেগুলো ওয়্যারলেস মাইক আছে অস্থির অস্থির। যত বড় বড় ব্লগার আছে আপনারা সবাই দেখবেন যে সবাই ডিজিআর মাইক ইউজ করে। তো ডিজিআর যে কোনো মাইক আপনার ডিজে অ্যাকশন 4-এ একদম ওয়্যারলেসলি সর্বপ্রথম আসতেছে হচ্ছে ময়মনসিংহ, একদম বর্ডার সাইড, ওদিকে অনেক পাহাড় আছে। তো ওই জায়গায় ড্রোন ছাড়া কোনো ভিউই হবে না। তো ওখানে আমি যাব ইনশাল্লাহ। এরপরে আরেকটা বড় ট্যুর আসতেছে হচ্ছে সুন্দরবন। আর সুন্দরবন থেকে আমরা যাব হচ্ছে সোয়াচ অফ নো গ্রাউন্ড। এটা কোনো ব্লগার আজ পর্যন্ত আপনাদেরকে দেখায় নাই, আমি জানিও না ওখানে যাওয়া যায় কি না, কিন্তু যাওয়া অবশ্যই যাবে। আমি সব কিছু রিসার্চ করে দেখছি, তাই আপনাদেরকে বলতেছি। তো সোয়াচ অফ নো গ্রাউন্ড যাব। সোয়াচ অফ নো গ্রাউন্ডে ওখানে আমি তিমি আর হাঙ্গর আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো। সোয়াচ অফ নো গ্রাউন্ড এটা হচ্ছে বঙ্গোপসাগর থেকে সমুদ্রে 35 থেকে 40 কিলোমিটার দূরে সোয়াচ অফ নো গ্রাউন্ড। আপনারা যারা সোয়াচ অফ নো গ্রাউন্ডের নাম শুনেন নাই, আপনারা ইউটিউবে বা গুগলে সার্চ করে দেখতে পারেন। এটার কোনো তলদেশ নাই সোয়াচ অফ নো গ্রাউন্ডের। তো ওখানে যাব। তো খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও আসবে ঈদের পরে, সব ট্যুর প্ল্যান হবে ঈদের পরে, আর ড্রোনও ইনশাল্লাহ ঈদের পরে কিনে নিব, এরপরে ট্যুরগুলো আসবে। তো ভিডিও আজকে আমি এখানেই এন্ড করতেছি। আর আপনাদের তেল ভরা কেমন চলতেছে সবাই কমেন্ট করে জানায়েন, আপনাদের একটু হ্যাসেল কমছে কিনা। আল্লাহ হাফেজ বন্ধুরা।